আসসালামাইকুম, কেমন আছো সবাই? ভৌতালোক বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস বেতিসারে সবাইকে স্বাগতম। বেতিসার হচ্ছে এই পরীক্ষাটা প্রমাণ করেন কে? বেতিসারের ঘটনাটা প্রমাণ করেন কে? টমাস ইয়াং, তাই তো? টমাস ইয়াং এর কি পরীক্ষাটা যেন? টমাস ইয়াং এর ডিসির পরীক্ষা, তাই তো? ডিসির পরীক্ষা। তো এই ডিসির পরীক্ষাটা কিভাবে করা হয় এবং ডিসির পরীক্ষার গাণিতিক বিশ্লেষণ, এইটাই যাওয়ার আগে আমাদের দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে উপরিপাতন সম্পর্কে জানতে হবে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তরঙ্গমুখ, মানে তরঙ্গ তত্ত্ব। ওই যে ইসের হাইগেন্সের যে তরঙ্গ তত্ত্ব, এই তরঙ্গ তত্ত্ব সম্পর্কে জানতে হবে। তাহলে এই যে উপরিপাতন আর তরঙ্গ তত্ত্ব, এই দুইটা জিনিস সম্পর্কে আমরা জেনে নিয়ে তো তারপরে ডিসির সম্পর্কে, এই টমাস ইয়াং এর যে হচ্ছে ডিসির পরীক্ষা, এই ডিসির পরীক্ষা এবং ডিসির পরীক্ষা কিভাবে হয়, কিভাবে করা হয়েছিল এক্সপেরিমেন্টটা এবং এর গাণিতিক বিশ্লেষণগুলো আমরা দেখব। তবে এই বেতিসার করার আগে কেন হচ্ছে গিয়ে আমাদের এই দুইটা জানা লাগবে, কারণ এই বেতিসারের যে মূল ভিত্তি সেটা কিন্তু এই উপরিপাতনের ফলেই কিন্তু হচ্ছে বেতিসারটা ঘটে, সেজন্য উপরিপাতন জানা খুব জরুরি। তো প্রথমে একটু দেখে নি, উপরিপাতন দুই ভাবে ঘটে। একটা হচ্ছে ইনফেজ আর একটা হচ্ছে অ্যান্টিফেজ। আমি যদি একটু দেখাই, এই যে দেখো চিত্রটা দেখো, এখানে বলতেছে যখন ইনফেজে যখন মিলিত হবে, ইনফেজ মানে কি? সমদশায়। তো সমদশায় যখন দেখো এইখানে উপরে একটা তরঙ্গ, নিচে একটা তরঙ্গ, দুইটা দেখো, দুইটা যখন মিলিত হবে, মানে একটা যখন, মানে একটাকে নিয়ে আরেকটার উপর বসায় দিবে, জাস্ট একটাকে নিয়ে আরেকটার উপর বসায় দাও, তাহলে কি হবে দেখো, এই যে প্রথম তরঙ্গের যে হচ্ছে যে শীর্ষ, না একটু ভালো করে দেখো, এই যে প্রথম তরঙ্গের শীর্ষ কোনটা? এইটা। এই প্রথম তরঙ্গের শীর্ষ দেখো দ্বিতীয় তরঙ্গের শীর্ষের সাথে মিলবে। আবার এর এই দেখো প্রত্যেকটা শীর্ষ দ্বিতীয়টা শীর্ষের সাথে কি যাবে? মিলে যাবে। মানে এইভাবে যদি হচ্ছে গিয়ে একটা আরেকটার উপর স্থাপন করা হয়, তাহলে যেই উপরিপাতন হয় সেটাকে আমরা বলি ইনফেজ। এবং যেই দুইটাই যে উপরিপাতন হচ্ছে, দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, দুইটার একদম দশা হচ্ছে কি, দশা হচ্ছে সেম। আচ্ছা, এটা হচ্ছে কি ইনফেজ। তো এই ধরনের উপরিপাতন হইলে কি হয়, এই যে নতুন যে তরঙ্গটা সৃষ্টি হয় উপরিপাতন হওয়ার ফলে, মানে দুইজন উপরিপাতন হওয়ার ফলে নতুন যে তরঙ্গটা সৃষ্টি হয়, সেই তরঙ্গটার এই যে বিস্তার, এই বিস্তারটা একটু বড় হয়। মানে এই দেখো এদের বিস্তার যতটুকু, তার থেকে কিন্তু এই নতুনটার বিস্তার বড়। এবং আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে এই তরঙ্গটা একটু উজ্জ্বল হয়। তরঙ্গটা কি হয়? উজ্জ্বল হয়। দেখো আগের গুলোর থেকে এটা কিন্তু উজ্জ্বল। এটা কি? এটা যখন এই যে ইনফেজ, মানে একটার এই যে একটা তরঙ্গের হচ্ছে শীর্ষের সাথে আরেকটা তরঙ্গের শীর্ষ যদি একভাবে মিলিতভাবে যদি উপরিপাতন হয়, তাহলে এই ঘটনা ঘটে। আবার দেখো আরেকটা কি, আরেকটাই দেখো, একটা তরঙ্গে দেখো উপরের তরঙ্গ আছে আর নিচের তরঙ্গ যদি এটার উপর টেনে নিয়ে যদি বসায় দাও, তাহলে কিরকম হবে দেখো তো, উপরেরটা আছে কিভাবে আছে, এইভাবে আছে, তো নিচেরটা নিয়ে যদি বসায় দাও, তাহলে দেখো তো এরকম হবে না, এরকম হবে, তাই তো? সরি, আঁকানোটা একটু ভুল গেছে। তো দেখো কি হচ্ছে, এই উপরেরটার দেখো শীর্ষ, এই যে উপরেরটা শীর্ষ দেখো নিচেরটার এই খাজের সাথে মিলিত হচ্ছে। এই দেখো নিজের খাজ মানে কি? নিম্নভাগ। এই মানে একটার শীর্ষ আর একটার কি নিম্ন ভাগের সাথে মিলিত হচ্ছে, একটার শীর্ষ আর একটা নিম্ন ভাগের সাথে মিলিত হচ্ছে। কিন্তু এখানে কি তাই হয়েছিল? না, এইখানে কি শীর্ষের সাথে শীর্ষ মিলিত হয়েছিল, আর এখানে কি হচ্ছে, শীর্ষের সাথে নিম্ন ভাগ মিলিত হচ্ছে। এইরকম মিলিত হইলে কি হবে, এইরকম উপরিপাতন হইলে দুইটা মিলে দেখো নাই হয়ে যাবে, মানে একটা আরেকটাকে নাকচ করে দিবে। এরকম হচ্ছে কি হয়ে যাবে, নাকচ করে দিবে। তো এই যে দুই ধরনের হচ্ছে উপরিপাতন ঘটে থাকে। একটা ইনফেজ হইলে যে এরকম উজ্জ্বল হয় আর বিস্তারটাও বেড়ে যায়, আর অ্যান্টিফেজে মিলিত হলে কি হয়, দুইটাকে কি করে দেয়, নাকচ করে দেয়, এবং সেইখানে কিছুই থাকে না। এবং এই ঘটনাকে যদি তোমরা এখানে একটু দেখো, এই পাশের চিত্রে, এই যে বা পাশের চিত্রে, এইখানে দেখো দুইটা তরঙ্গ, এই দুইটা তরঙ্গের দেখো বিস্তার হচ্ছে কি, বিস্তার সেম। দেখো এই তরঙ্গের বিস্তার এ, এই তরঙ্গেরও বিস্তার কি সেম, 1 নাম্বার ওয়েভ 2 নাম্বার ওয়েভ। এখন দুইটা যখন একটা আরেকটার উপর মিলিত হচ্ছে, দেখো একটার শীর্ষ আর একটা শীর্ষের উপর মিলিত হবে, একদম শীর্ষ টু শীর্ষ মিলিত হবে, মানে একটাকে নিয়ে যে আরেকটার উপর একদম নিয়ে যে ছেড়ে দিবা। এই দেখো এই তরঙ্গটাকে নিয়ে যদি আমি এর উপর ছেড়ে দিই, তাহলে কি হবে, এর শীর্ষের সাথে এর শীর্ষ মিলিত হবে, এর এই শীর্ষের সাথে এই শীর্ষ মিলিত হবে, তাই না? জাস্ট কি হবে দেখো, এইখানে মিলিত হওয়ার পর কি হচ্ছে দেখো, নতুন যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, এই তরঙ্গের দেখো বিস্তার কিন্তু বেড়ে যাচ্ছে। মানে এর যদি এ হয়, এই দেখো এর বিস্তারটা 2a হয়ে যাচ্ছে, কি যাবে, বিস্তার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস খেয়াল করো, যে এই তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য, দেখো এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা একদম সেম, নাই তো? একটু মিলাই দেখো, একটা কম্পন দিলে যতটুকু দূরত্ব তরঙ্গ যায় সেটাই তো তরঙ্গ দৈর্ঘ্য। দেখো দুইটার তরঙ্গ দৈর্ঘ্য একদম সেম। দুইটার তরঙ্গ দৈর্ঘ্য কি একদম সেম। আর তরঙ্গ দৈর্ঘ্য সেম থাকা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য সেম থাকা মানে কম্পাঙ্কও সেম। ঠিক আছে, আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে এদের দেখো দশা পার্থক্য এক,
মানে এদের দশা পার্থক্য একদম সেম, মানে এদের দশাটা একদম সেম। দেখো এইটা যেখান থেকে শুরু হয়েছে তরঙ্গ, এইটার একদম ঠিক সেইখান থেকে কিন্তু শুরু হয়েছে, মানে এদের দশাও কি সেম। তো যদি দুইটা তরঙ্গ এরকম যদি তাদের তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক যদি সেম হয় এবং দশা যদি সেম হয়, তাহলে তাদের উপরিপাতন হওয়ার ফলে নতুন যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটা কি হয়, সেটা উজ্জ্বল হবে, সেটা কি হবে, উজ্জ্বল। মানে এবং এই যে দেখো উপরিপাতন হওয়ার ফলে যেই ঘটনা ঘটে সেটা হচ্ছে কি হয়, এক ধরনের মানে ব্যতিচার ঘটে। সেই ব্যতিচারটা কি, সেই ব্যতিচারটা হচ্ছে কনস্ট্রাকটিভ ব্যতিচার, মানে উজ্জ্বল, মানে গঠনমূলক ব্যতিচার। কি ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার। তাহলে আমরা দেখলাম যখন দুইটা একই তরঙ্গ দৈর্ঘ্যের এবং সমদশা সম্পন্ন আলোর উপরিপাতন হয় তখন এই গঠনমূলক ব্যতিচার ঘটে। আর ব্যতিচার মানে কি জানো, ব্যতিচার মানে যখন একটা মাধ্যমের মধ্যে হচ্ছে গিয়ে সমদশা সম্পন্ন এবং একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোর যখন উপরিপাতন হয়, তখন উপরিপাতন হওয়ার ফলে ওই মাধ্যমের ভিতরে আলোর কিছু এই যে উজ্জ্বলতার হ্রাস বৃদ্ধি ঘটে। উজ্জ্বলতার কি হয়, হ্রাস বৃদ্ধি ঘটে। যে আলোর যে উজ্জ্বলতার যে হ্রাস বৃদ্ধি ঘটে এই ঘটনাকে বলা হয় হচ্ছে ব্যতিচার। মানে কখনো আলো উজ্জ্বলতা বাড়বে, কখনো উজ্জ্বলতা কমবে। এমন হইতে পারে উজ্জ্বল খুবই বেশি হবে, আর হচ্ছে কি আরেকটা কি মানে উজ্জ্বল এতটাই কম হবে যে অন্ধকার হয়ে যাবে। তো ওই যে উজ্জ্বল যখন বেশি হয় সেটাকে আমরা উজ্জ্বল বলবো, আর যখন উজ্জ্বল একদম কম হবে তখন সেটাকে আমরা অন্ধকার বলবো। ঠিক আছে। তো এই যে তার মানে কি আলোর উপরিপাতনের ফলেই কিন্তু কি হচ্ছে, উপরিপাতনের ফলেই কখনো উজ্জ্বল হবে, কখনো কি হবে, অন্ধকার হবে। এই যে উজ্জ্বল হওয়ার অন্ধকার হওয়া এই ঘটনাকে বলা হয় হচ্ছে ব্যতিচার। ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে সমদশা সম্পন্ন বা দশা পার্থক্য একই হতে হবে। হ্যাঁ, এরকম দুইটা তরঙ্গ এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য কি হতে হবে, সেম হতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য সেম মানে কি, তাদের কম্পাঙ্ক সেম বা তরঙ্গ দৈর্ঘ্য সেম। তো দুইটা তরঙ্গ দৈর্ঘ্য যখন এইভাবে এইরকম তরঙ্গ দৈর্ঘ্য দুইটা যদি যখন মিলিত হবে তখন যেই ব্যতিচারটা তৈরি হয় সেটা কি গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ব্যতিচার। আবার যখন এই দেখো যখন একই তরঙ্গ দৈর্ঘ্যের কিন্তু তাদের দশা ভিন্ন, দশা কি, দশা ভিন্ন। দশা ভিন্ন বলতে কি মানে মিলিত হচ্ছে কিন্তু একদম হচ্ছে কি মানে বিপরীত ভাবে মিলিত হচ্ছে। মানে যদি এইরকম ভাবে মিলিত হয় মানে একটার শীর্ষ আরেকটা দেখো খাস মিলিত হচ্ছে, যদি এইরকম ভাবে মিলিত হয় তখন কি হয়, দুইটা মিলে দেখো কোনো একদম তরঙ্গ নাই করে দেয়, মানে কোনো তরঙ্গই থাকে না। এই ঘটনাকে বলা হয় কি, এই ঘটনায় তখন কি হয় মানে আলো থাকে না, ওই ডোরাটা তখন আলো থাকে না, তখন কি হয়, অন্ধকার হয়। হ্যাঁ, এইটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ব্যতিচার। হ্যাঁ, এই ঘটনা হচ্ছে কি ডিস্ট্রাকটিভ ব্যতিচার। তাহলে বুঝলাম যে কনস্ট্রাকটিভ ব্যতিচার বা গঠনমূলক ব্যতিচারে আলোটা কি হয়, উজ্জ্বল হয়। আর ডিস্ট্রাকটিভ বা অন্ধকার ব্যতিচারে কি হয়, আলোর কোনো উজ্জ্বলতা থাকে না, মানে এখানে অন্ধকারের সৃষ্টি হয়। এবং সেই ক্ষেত্রে মিলিত হয় কিরকম, এই যে অ্যান্টি ফেজে, দুইটা তরঙ্গ অ্যান্টি ফেজে মিলিত হয়। ঠিক আছে, অ্যান্টি ফেজে মিলিত হয়। এখন একটা কথা তোমাদের বলে রাখি, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য এক এই কথার মানে কি জানো, তরঙ্গ দৈর্ঘ্য এক এই কথার মানে তারা একই রঙের আলো। দেখো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিন্তু রঙের একটা সম্পর্ক আছে। নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর নির্দিষ্ট একটা রং থাকে। যেমন তুমি যখন 400 ন্যানোমিটারে থাকো তখন দৃশ্যমান আলো যেই রঙের হয় 700 ন্যানোমিটারে কি সেই একই রঙে হয় না। এই 400 ন্যানোমিটারে হয়েছে বেগুনি আর 700টা কি, 700টা হচ্ছে লাল। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হয়, রং চেঞ্জ হয়ে যায়। এই জন্য অনেক সময় দেখা যায় লেখা থাকতে পারে যে একই রঙের আলো উপরিপাতন হইলে, তো একই রং মানে কি, একই তরঙ্গ দৈর্ঘ্য মানে কি একই কম্পাঙ্ক। বুঝাইতে পারছি? তাহলে দুইটা একই তরঙ্গ দৈর্ঘ্য বা একই আলো যখন উপরিপাতন হয় তখন কি হয়, ব্যতিচার ঘটে। সমদশায় হইলে সেটা কনস্ট্রাকটিভ ব্যতিচার, আর যখন ওই যে অ্যান্টি ফেজে হচ্ছে মিলিত হয় বা উপরিপাতন হয় তখন সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ব্যতিচার। এখন এই যে অন্ধকার আর এই যে উজ্জ্বল যে হচ্ছে এই ঘটনাটা আমরা ইয়াং এর যে ইয়াং এর পরীক্ষার মাধ্যমে দেখব। তবে তার আগে আমাদেরকে তরঙ্গ তত্ত্ব সম্পর্কে একটু জেনে নিতে হবে। তরঙ্গ তত্ত্বটা কে দেয়, বিজ্ঞানী হাইগেন্স হচ্ছে তরঙ্গ তত্ত্ব দেয়। এটা তো আমরা সবাই জানি যে বিজ্ঞানী হাইগেন্স তরঙ্গ তত্ত্ব দিয়েছিল। তো হাইগেন্স তরঙ্গ তত্ত্বে কি বলেছিল, হাইগেন্স বলেছিল যে একটা গোলকার উৎস থেকে বা একটা বিন্দু উৎস থেকে যখন আলো যখন ছড়িয়ে পড়ে তখন সে এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে। একটা বিন্দু উৎস থেকে আলোটা কি করবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। তখন একটা জিনিস দেখো, মনে করো একটা উৎস, এই উৎস থেকে যখন আলোটা যাবে তো আলোতে একটা বেগ আছে সি বেগ,
আর মনে করো টি সময় পরে সে এইখানে আসবে, তাহলে টি সময় পরে তার অতিক্রান্ত দূরত্ব কত, সিটি। দেখুন আলো যেহেতু চারিদিকে যাবে, তো আলো এই বিন্দুতে যাবে, আলোর এইখানে একটা বিন্দু পাওয়া যাবে, এইখানে একটা, যেহেতু চারিদিক যাচ্ছে তাহলে কি সিটি পর্যন্ত দূরত্ব এরকম চারিদিক যাবে, তাই না? তো ওই যে নির্দিষ্ট দূরত্ব মানে নির্দিষ্ট সময়ের যে অতিক্রান্ত দূরত্ব সিটি দূরত্ব, ওই সিটি দূরত্বে যতগুলো বিন্দু সম্ভব সবগুলো বিন্দু তুমি যদি একটা তল আঁকো, তাহলে স্পর্শ করে যদি একটা তল আঁকো, যেই তলটা হবে ওইটা হচ্ছে টি সময় পরে নতুন তরঙ্গ মুখ। টি সময় পরে নতুন কি তরঙ্গ মুখ, মানে ওই যে তলটা আঁকলাম ওই তলটাকে আমি এখন কি বলবো, তরঙ্গ মুখ বলবো। এবং ওই তরঙ্গ মুখের উপর যতগুলো বিন্দু আছে ওই বিন্দুগুলো তখন কি করবে, আলাদা আলাদা নিজে আবার উৎস হিসেবে কাজ করবে, নিজে আবার কি হিসেবে কাজ করবে, সোর্স হিসেবে কাজ করবে। মানে এইটা ছিল মূল সোর্স। আর ওই নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে ওই যে আলোর বিন্দু, ওই বিন্দুটাও তখন নিজেই আবার সোর্স হিসেবে কাজ করবে। বুঝাইতে পারছি? তো আমি তো এখানে নির্দিষ্ট দূরত্ব ওই যে সিটি নিয়ে নিছি, তো তুমি আরো কম দূরত্ব নিতে পারতা। মানে প্রত্যেকটা মুহূর্তের জন্য এই ঘটনাটা ঘটবে। বুঝাইতে পারছি? এবং প্রত্যেক মুহূর্তে যে নতুন নতুন যে তরঙ্গ মুখ তৈরি হবে, এই তরঙ্গ মুখের উপরের প্রত্যেকটা বিন্দুই আবার নিজেরা সোর্স হিসেবে কাজ করবে। এই সোর্সটাকে বলা হয় গৌণ সোর্স, মানে গৌণ উৎস। ওরা নিজেরা আবার কি করবে, এইভাবে আলো ছড়াই দিবে, ওই উৎস আবার এইভাবে আলো ছড়াই দিবে, এইভাবে সামনের দিকে আলো যেতে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। ঠিক আছে, তরঙ্গ তত্ত্বের কথাবার্তা। এখন আমরা টমাস ইয়াং এর যে মূল পরীক্ষাটা ছিল সেই মূল পরীক্ষায় যাব। এখন আমরা একটা জিনিস দেখলাম যে ব্যতিচার হওয়ার জন্য কি লাগবে, আলো দুইটা একই তরঙ্গ দৈর্ঘ্যের হতে হবে। তো একই তরঙ্গ দৈর্ঘ্য হওয়া মানে কি জানো, একই রঙের হতে হবে। কি হতে হবে, একই রঙের হতে হবে। এটা একটা কথা। দেখো আমি যদি দুইটা ভিন্ন রঙের নিই তাহলে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সেম হবে না। কিন্তু উপরিপাতনের জন্য বা এই ব্যতিচার তৈরি করার জন্য কি নিতে হবে, একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিতে হবে। তার মানে একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিয়া আর একই রঙের আলো নিয়া দুইটা কিন্তু কি একই কথা, সেম কথা। তার মানে আমাদের একই রঙের আলো নিতে হবে, অর্থাৎ একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিতে হবে। এখন আমরা জানি যে হচ্ছে ব্যতিচার হওয়ার জন্য উৎস লাগে কয়টা, দুইটা। কয়টা উৎস লাগবে, দুইটা উৎস লাগবে। মানে দুইটা উৎস থেকে আলো যেতে হবে। ঠিক আছে, আর এই দুই উৎসের আলো যখন একটা আরেকটার উপর উপরিপাতন হবে তখনই কিন্তু আমাদের ব্যতিচারটা ঘটবে। এবং শর্ত হচ্ছে কি, দুইটা উৎস থেকে যে আলো বের হবে ওই দুইটা উৎসের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি হতে হবে, সেম হতে হবে। অর্থাৎ দুইটা উৎসের মধ্যে একই রঙের আলো নিতে হবে। বুঝাইতে পারছি? দুইটা উৎসের মধ্যে একই রঙের আলো নিতে হবে, অর্থাৎ তাদের তরঙ্গ দৈর্ঘ্য কি হতে হবে, সেম হতে হবে। এবং দুইজনের দশা পার্থক্যও সেম হতে হবে। দুইজনের দশা আলাদা হলে চলবে না, দুইজনের দশা সেম হতে হবে। তাহলে যেই ঘটনা ঘটবে, এই দুই উৎস থেকে যে আলো এইভাবে তরঙ্গ আকারে ছড়িয়ে পড়বে, ওই দুইজন কি করবে, মাধ্যমের মধ্যে কি করবে, উপরিপাতন হবে, একটার একটার উপর উপরিপাতন হবে। আর উপরিপাতন যখন হবে, তখন যখন সমদশায় উপরিপাতন হবে তখন কি ঘটবে, তখন উজ্জ্বল আলো তৈরি হবে, মানে ওইখানে উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে। আর যখন বিপরীত দশায় মিলিত হবে তখন অন্ধকার ডোরার সৃষ্টি হবে। ঠিক আছে, এরকম। আর এই যে অন্ধকার আর উজ্জ্বল ডোরার সৃষ্টি হওয়াটাকে আমরা কি বলি, ব্যতিচার বলি। এখন কথা হচ্ছে এই যে দুইটা উৎস থেকে একই রঙের আলো বা একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো বা সমদশার আলো আমি কিভাবে পাইতে পারি। দেখো আমি যদি দুইটা আলাদা আলাদা এখানে উৎস নিই, মনে করো এখানে আমি একটা লাইট নিলাম, এখানে একটা লাইট নিলাম, দুই লাইট থেকে দুইটা সিরের মধ্য দিয়ে দুই ধরনের আলো আমি পাস করলাম। দেখো এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি একই রঙের আলো নিই তরঙ্গ দৈর্ঘ্য সেম হবে, কিন্তু দশা সেম হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ দুইটা আলাদা আলাদা উৎস থেকে আলো নির্গত হওয়ার ধরনটা এক না হইতে পারে, মানে দশা সেম হওয়ার সম্ভাবনা কি খুব কম। তাহলে এই সমস্যাটা দুইটা ভিন্ন উৎস থেকে একই দশার আলো পাওয়া প্রায় অসম্ভব। তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়, টমাস ইয়াং একটা বুদ্ধি খাটাইছিল। বুদ্ধিটা কি, যে সে একটা আলো নিছিল, মানে একটা সোর্স নিছিল, একটা সোর্স বা উৎস নিছিল, যে এইখান থেকে আলো বের হবে। এই আলোটাকে সে কি করলো, একটা সিরের ভিতর দিয়ে পাস করাইলো। যে আমি একটা, মানে সে একটা সির নিল, এই আলোটা যে সামনের দিকে যাচ্ছে গিয়ে এই সিরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে আমরা জানি যে কি, ওই তরঙ্গ তত্ত্ব অনুসারে জানি যে আলো একটা নির্দিষ্ট দূরত্বের পর যে বিন্দুতে পৌঁছায় ওই বিন্দুতে সে উৎস হিসেবে কাজ করে। তো এই সিরের মধ্যে যে আলোর যে বিন্দুটা পৌঁছাচ্ছে ও কিন্তু নিজে তখন আবার কি হিসেবে কাজ করবে, উৎস হিসেবে কাজ করবে। উৎস হিসেবে কাজ করে সে এইভাবে তরঙ্গ আকারে সামনের দিকে আগাইতে থাকবে। আগাইতে থাকলে সে কি করলো, একটু দূরে সে আরো দুইটা সির নিল, আরো দুইটা কি করলো, আরো দুইটা সির নিল।
এইবার আলো যখন এই আলোটা যখন এই দুইটা উৎসের উপর পড়বে তখন কিন্তু কি হবে দেখো, এই সিরও একটা উৎস হিসেবে কাজ করবে, এই সিরও একটা উৎস হিসেবে কাজ করবে। বুঝতে পারছি? তো এই দুই সির থেকে দেখো আবার আলো এইভাবে সামনের দিকে কিন্তু আগাইতে থাকবে। এখন একটা ঘটনা ঘটে গেছে কিন্তু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে এই যে দুইটা সির, এই দুইটা সিরের মধ্যে যেই আলো প্রবেশ করেছে ওই আলো কিন্তু দেখো একটা নির্দিষ্ট সোর্স থেকে এসেছে এবং এদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সেম, কারণ একই আলো এইভাবে ছড়াই গেছে। তার মানে এই দুইটা যেই হচ্ছে গিয়ে দুইটা যে সির, এই দুই সিরের কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সেম। তরঙ্গ দৈর্ঘ্য কি, এই দুইটারই তরঙ্গ দৈর্ঘ্য সেম এবং দুইটার মধ্যে একই রঙের আলো পাস হয়েছে, ঠিক আছে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য সেম এবং দুইটার কিন্তু দশাও সেম, মানে দশা পার্থক্য সেম। কেন? কারণ একটা নির্দিষ্ট উৎস থেকে কিন্তু এই আলোটা গেছে, ভিন্ন ভিন্ন উৎস থেকে কিন্তু আলো যায়নি। তাহলে একই উৎস থেকে গিয়ে যখন দুইটা সিরের মধ্যে আলো গেল তখন ওই দুইটা চির আবার কি করবে, তরঙ্গ তত্ত্ব অনুসারে ওরা নিজের আবার উৎস হিসেবে কাজ করে সামনের দিকে আলো চলে যাবে। এইবার দেখো আমি যদি একটু দূরে একটা, এখন টমাস ইয়াং কি করলো, দূরে একটা পর্দা নিল, এই দুইটা সির থেকে দূরে একটা পর্দা নিল, এই সির থেকে মনে করো ডি দূরত্বে দূরে, হ্যাঁ, সির থেকে ডি পরিমাণ দূরে একটা পর্দা নিল। এই পর্দার উপরে দেখো কি হবে, এইভাবে যখন আলো সামনের দিকে আগাবে তখন কি হবে, একটু দূরে গিয়ে এদের মধ্যে কি হবে, উপরিপাতন হবে না, উপরিপাতন হবে। তো যখন উপরিপাতন হইল তখন দেখা গেল একদম এই যে দুইটা সিরের একদম মিডিল বিন্দু না, এই মিডল বিন্দু যদি সংযোগ বরাবর একটা বিন্দু পর্দার উপর নেওয়া যায় তাহলে দেখা গেল একদম ওই মিডল বিন্দুতে একটা সব থেকে উজ্জ্বল, মানে একটা উজ্জ্বল আলো তৈরি হলো। কি আলো তৈরি হলো? উজ্জ্বল আলো তৈরি হইলো এবং তার পাশে কি তৈরি হলো, একটা অন্ধকার তৈরি হইলো। তো একটা জিনিস দেখা গেল কি, মানে এইভাবে একটা উজ্জ্বল একটা অন্ধকার, একটা উজ্জ্বল একটা অন্ধকার, এইভাবে করে একটা হচ্ছে ঝালর তৈরি হইলো বা একটা সজ্জা বা একটা পট্টি তৈরি হইলো। হ্যাঁ, এই যে পট্টিটা তৈরি হইলো যখন যখন উজ্জ্বল হয়েছে তো তার মানে হচ্ছে ওইখানে আলো সমদশায় কি হয়েছে, ইন ফেজ অর্থাৎ সমদশায় মিলিত হয়েছে। আর যেখানে যেখানে অন্ধকার হয়েছে সেখানে সেখানে কি হবে, ওই যে অ্যান্টি ফেজ মানে বিপরীত দশায় মিলিত হয়েছে। বুঝতে পারছি? তো এই যে এই ঘটনাটাই কিন্তু ব্যতিচার। বুঝতে পারছি? তো এই ঘটনার গাণিতিক বিশ্লেষণ আমরা একটু দেখবো। তার আগে একটা কথা বলে নি, সেটা হচ্ছে এই যে দুইটা সির, এই দুইটা সিরকে অবশ্যই খুব কাছাকাছি হতে হবে, এটা কিন্তু একটা শর্ত। শর্তটা কি, সির দুইটা খুবই কাছাকাছি অবস্থিত হতে হবে। কিন্তু আমি এখানে আঁকানোর সুবিধার্থে একটু দূরে দূরে আঁকাইছি, ঠিক আছে, কিন্তু মূলত সির দুইটা খুব কাছাকাছি। এবং এই যে সির দুইটার যে মধ্যবর্তী দূরত্ব, এই যে একটা সির থেকে আরেকটা সিরের যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটাকে তুমি যদি হচ্ছে এ ধরো তাহলে এই দূরত্বটা ওই যে পর্দার যে দূরত্ব, এই পর্দার দূরত্ব থেকে অনেক ছোট হবে, মানে পর্দার দূরত্বটা অনেক বড় হতে হবে, ঠিক আছে, মানে চির থেকে পর্দার দূরত্বটা এত বড় হবে যে এই দুইটা সিরের মধ্যবর্তী দূরত্ব খুবই তার কাছে খুবই নগণ্য মনে হবে। বুঝতে পারছি? তাহলে দুইটা সিরের মধ্যবর্তী দূরত্বকে তুমি যদি এ ধরো, ওই এটা এই চির থেকে ওই পর্দার দূরত্ব থেকে কি হবে, অনেক ছোট হবে। এটা কিন্তু একটা শর্ত। তাহলে শর্ত হচ্ছে সিট দুইটা খুবই কাছাকাছি অবস্থিত হতে হবে এবং সিট দুইটা কি হতে হবে, সিট দুইটার খুবই সরু হতে হবে, সিট দুইটা খুবই সরু হতে হবে, সরু এবং সূক্ষ্ম হতে হবে, ঠিক আছে। আরেকটা কথা, সুসঙ্গত মানে কি জানো? সুসঙ্গত উৎস। সুসঙ্গত উৎস মানে কি? সুসঙ্গত উৎস মানে যেই দুইটা উৎস থেকে যদি দুইটা উৎস থেকে একই রঙের বা একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো এবং একই দশার আলো যদি নির্গত হয় তখন ওই দুইটা উৎসকে পরস্পরের সুসঙ্গত বলে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই যে দুইটা সির, এই দুইটা সিরের মধ্য থেকে একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো এবং একই দশার আলো বের হচ্ছে না। তার মানে কি, এই দুইটা সির এখন সুসঙ্গত উৎস হিসেবে কাজ করতেছে। আর ব্যতিচারের ক্ষেত্রে এই সুসঙ্গত উৎস, দুইটা সুসঙ্গত উৎস খুবই জরুরি। দুইটা সুসঙ্গত উৎস না হইলে, দুইটা সুসঙ্গত উৎস থেকে আলো বের না হলে ব্যতিচার ঘটে না। বুঝতে পারছি কেন? কারণ দুইটা সুসঙ্গত উৎস থেকে যে আলো বের হয় ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং দশা সেম থাকে, এই জন্য ওই উৎস দুইটাকে সুসঙ্গত হতে হয়। আর এখানে সির দুইটা দেখো সুসঙ্গত উৎস হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছি? আর এর ফলে এখানে ব্যতিচার হচ্ছে। তো আমরা দেখলাম কি, এই যে সির দুইটার যে মধ্যবর্তী যে একদম মিডিল যেই পয়েন্ট, এই মিডিল পয়েন্ট থেকে যদি পর্দার উপর একটা রেখা অঙ্কন করা যায় তাহলে ওই রেখার বরাবর যেই ডোরাটা হয়েছিল সেটা উজ্জ্বল হয়েছিল। সেটা কি হয়েছিল? উজ্জ্বল। আর তারপরে কি, একটা অন্ধকার, তারপরে একটা অন্ধকার, উপরেও অন্ধকার নিচেই অন্ধকার, আবার তার অন্ধকারের পরে যায় আবার উজ্জ্বল।
তাহলে এইভাবে একটা অন্ধকার একটা উজ্জ্বল, একটা অন্ধকার একটা উজ্জ্বল, এইভাবে অনেকগুলো সজ্জা বা এইরকম অনেকগুলো ডোরা তৈরি হবে। আর একটা কথা বলে রাখি, এই যে যেই ডোরাগুলো তৈরি হবে সেই ডোরাগুলো প্রত্যেকটার প্রস্থ সমান হবে। আমি যদি একটু ভালো করে আঁকাই, একটু ভালো করে দেখাই দিই, দেখো দেখো এই যে ওইখানে যে ডোরাগুলো হচ্ছে একটা অন্ধকার একটা উজ্জ্বল, মনে করো এটা হচ্ছে উজ্জ্বল, হ্যাঁ কথার কথা, এটা হচ্ছে উজ্জ্বল, আর এইটা মনে করো অন্ধকার, এটা হচ্ছে অন্ধকার, দুইটা পাশাপাশি। এই যে উজ্জ্বল ডোরার যে প্রস্থ আর এই যে অন্ধকার ডোরার যে প্রস্থ, দুইজনের প্রস্থ সমান হতে হবে। মানে প্রত্যেকটা ডোরার এই প্রস্থ কি হবে, প্রত্যেকটা ডোরার প্রস্থ একদম সমান হবে। বুঝতে পারছি? মানে এখানে যে অন্ধকার এবং উজ্জ্বল ডোরা যে সৃষ্টি হচ্ছে প্রত্যেকটার প্রস্থ একদম সমান। মানে এটা যদি এইটুকু যদি 2 সেন্টিমিটার হয়, উজ্জ্বলটা যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে অন্ধকারটাও 2 সেন্টিমিটার। বুঝতে পারছি? এবং এইখানে যতগুলো উজ্জ্বল এবং অন্ধকার তৈরি হবে প্রত্যেকের হচ্ছে প্রস্থ সমান, মানে প্রত্যেকের, তাতে সেটা কেন্দ্রে হোক আর হচ্ছে কেন্দ্র থেকে অনেক দূরে হোক, প্রত্যেকটার দৈর্ঘ্য মানে প্রস্থ একদম সেম হবে। আচ্ছা, এটা যদি একটু ভালো চিত্রের মাধ্যমে তোমাদের দেখায় এবং গাণিতিক বিশ্লেষণে যায় তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। এই যে দেখো, এইটা হচ্ছে ইয়াং এর পরীক্ষা। এই চিত্রটা একটু ভালো করে দেখো। এই দেখো একটা উৎস, এই যে লাইট, এই লাইট থেকে আলো বের করে দেখো সিঙ্গেল স্লিট, মানে একদম একক চির। হ্যাঁ, এখানে একটা চির নিচে, এই আলো এইখান থেকে বের হয়ে এই চিরের মধ্য দিয়ে গেল, গিয়ে এখন দেখো এই চিরটা কি করবে, একটা উৎস হিসেবে কাজ করবে। সেই উৎস থেকে দেখো আলো এইভাবে ছড়াই যাচ্ছে, যাইতে 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 এইখানে দেখো ডাবল স্লিট সেট করছে, এইখানে একটা চির, এইখানে একটা চির। এইবার যেই আলোটা এই দুই চিরের উপর পড়লো, ওই দুই চিরের কি বলতো, ওই দুই চিরের যে হচ্ছে গিয়ে আলোটা, সেই আলোটা একদম কি একই আলো না? এই দুই চিরের মধ্য দিয়ে যে আলোটা পাস হবে, ওই দুইটা আলোর কি তরঙ্গ দৈর্ঘ্য একই হবে না? যেহেতু একটা উৎস থেকেই আলো এসেছে, এই যে একটা চিরের ভিতর দিয়ে যেহেতু আলো এসেছে, তাহলে এই যে আলোটা, এখানে যে আলোটা আছে, সবার এদের তরঙ্গ দৈর্ঘ্য, মানে এই চিরের মধ্যে যে আলো যাবে আর এই চিরের মধ্যে যে আলো যাবে, দুইটার তরঙ্গ দৈর্ঘ্য কি সেম না? দুইটা তরঙ্গ দৈর্ঘ্য সেম, আবার দুইটার কি দশাও কিন্তু সেম হবে, মানে দশা পার্থক্য কিন্তু সেম হবে। তাহলে একই তরঙ্গ দৈর্ঘ্যের এবং একই দশার আলো দুইটা এই দুই চিরের উপর পতিত হবে, তখন এই চির দুইটা কি করবে, এই চির দুইটা আবার হাইগেন্সের নীতি অনুসারে নিজেরা উৎস হিসেবে কাজ করবে। তাহলে এই একটা গৌণ উৎস হিসেবে কাজ করবে, এই চির একটা গৌণ উৎস হিসেবে কাজ করবে। এই দুই উৎস থেকে আবার আলো দেখো এইভাবে ছড়াই পড়তেছে, ঠিক আছে? আলো এইভাবে ছড়াই পড়তেছে, এইভাবে ছড়াই পড়তেছে, ঠিক আছে? ওই দুই উৎস থেকে, তাহলে দুই উৎস থেকে যে আলোটা ছড়াই পড়তেছে ওই দুইটা তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সেম। আবার কি তাদের দশা পার্থক্য কিন্তু কি, তাদের দশা পার্থক্য কিন্তু সেম। তাহলে এইবার যেহেতু এই দুইটারই হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য এবং দশা পার্থক্য সেম, তাহলে এদের যখন হচ্ছে উপরিপাতন হবে, তো উপরিপাতন হওয়ার ফলে কি কয় ধরনের উপরিপাতন হয়? দুই ধরনের, একটা হচ্ছে ইনফেজ আর একটা কি, আরেকটা হচ্ছে অ্যান্টিফেজ। তো যখন ইনফেজ হয় মানে একই দশায় মিলিত হবে, তখন কি হবে, উজ্জ্বল তৈরি হবে, এই দেখো এরকম উজ্জ্বল তৈরি হবে। আর যখন বিপরীত দশায় মিলিত হবে অ্যান্টিফেজ, তখন কি হবে, এরকম অন্ধকার তৈরি হবে, এই যে অন্ধকার। এবং এই যে ডোরাগুলো তৈরি হচ্ছে, এই যে সজ্জাগুলো তৈরি হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ব্যতিচার। এই ঘটনাটাকে কি বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় ব্যতিচার। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে চির দুইটার যে মধ্যবর্তী যে বিন্দু, এই দেখো মধ্যবিন্দু বিন্দু, এই মধ্যবিন্দু থেকে যদি পর্দার পর্যন্ত যদি একটা রেখা টানো, তাহলে দেখবে একদম মাঝে, এই মাঝের বিন্দুটা কি হয়েছে, উজ্জ্বল হয়েছে। এই দেখো মাঝেরটা হচ্ছে উজ্জ্বল, এটাকে বলা হয় কেন্দ্রীয় ডোরা। এটাকে কি বলা হয়, কেন্দ্রীয় ডোরা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। হ্যাঁ, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা বলা হয়, ঠিক আছে? আচ্ছা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার দুই পাশে দেখো দুইটা অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল, তারপরে আবার অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল, তারপরে আবার অন্ধকার। এখন একটা জিনিস খেয়াল করবা, এই যে প্রত্যেকটা উজ্জ্বলের যেই প্রস্থ, হ্যাঁ, এই প্রত্যেকটা উজ্জ্বলের যেই প্রস্থ, এই প্রস্থ আর প্রত্যেকটা অন্ধকারের যেই প্রস্থ, এই দুইজনের প্রস্থ কি সবসময় কি হবে, সমান হবে, ঠিক আছে? তাহলে একটা উজ্জ্বল ডোরার প্রস্থ আর একটা অন্ধকার ডোরার প্রস্থ সবসময় কি হবে, সমান হবে। মনে করো এটা একটা অন্ধকার, এইটুক হচ্ছে একটা অন্ধকার প্রস্থ ডোরা, তাহলে অন্ধকার ডোরার যেই যতটুক প্রস্থ সেটা কতটুক, এতটুক। আবার মনে করো এটা একটা উজ্জ্বল ডোরা, এই উজ্জ্বল ডোরার প্রস্থ কতটুক, এইটুক। এই দুইটার প্রস্থর কি হবে, দুইটার প্রস্থই সমান হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু গাণিতিক হচ্ছে কি ইসে যাব, সেটা হচ্ছে যে গাণিতিক ব্যাপারে যাব। আমি যদি একটু দেখাই, আচ্ছা এইখানে দেখো দুইটা চিত্র আমি এঁকেছি। এইখানে দেখো এই যে এখানে কি হয়েছে, এই যে দুইটা সিট থেকে এখানে এই যে সেন্টারে কি হয়েছে, সেন্টারে কিন্তু একটা উজ্জ্বল হয়েছে, তারপর অন্ধকার উজ্জ্বল অন্ধকার, এই যে ব্যতিচার সৃষ্টি হয়েছে। আর এইখানে আমি একটু জ্যামিতিক একটু চিত্র আঁকছি, সেটা হচ্ছে দেখো
এইটা হচ্ছে পর্দা, এই যে এটা হচ্ছে পর্দা, এইটা হচ্ছে দুইটা সোর্স, মানে ওই যে দুইটা সির, হ্যাঁ দুইটা সির দুইটা সোর্স হিসেবে কাজ করতেছে। তো আমি এই যে সেন্টার বলতে কিন্তু এই যে উজ্জ্বলটা না, উজ্জ্বলটার একদম মধ্যবিন্দু, উজ্জ্বলটার কি, উজ্জ্বলটার মধ্যবিন্দু। এই উজ্জ্বলটার মধ্যবিন্দু কিভাবে পাইছি, এই যে দুইটা সির আছে না, এই দুইটা সিরের মধ্যবিন্দু নির্ণয় করে নিছি। ওই মধ্যবিন্দু থেকে এখানে একটা সরলরেখা আঁকছি, এই যে দুইটা সিরের মধ্যবিন্দু থেকে এইখানে একটা সরলরেখা আঁকছি, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি জানো, এই যে সির আছে না, এই যে সির, যেমন এই যে প্রথমটা সির, এই যে মধ্যবিন্দু, দুইটা সিরের যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে সির পর্যন্ত দূরত্ব কত, a/2। কারণ এই পুরোটা যদি a হয় তাহলে এইটুক দূরত্ব কত হবে, a/2 হবে না, তাহলে উপরেটাও কতটুক হবে, উপরেটাও a/2 হবে, তাহলে এইটুক দূরত্ব হচ্ছে a/2, এইটুক দূরত্ব কত, a/2। তাহলে দেখো তো এই যে এইটুক কত হবে, এইটুকু a/2, এইটুকু কত, এইটুকু a/2। এই যে সেটাই এখানে দেখাচ্ছি যে এইটুক কত, এইটুক হচ্ছে এই যে সেই a/2। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমরা কি করব, এই যে সেন্টার মানে উজ্জ্বলটার যে মধ্যবিন্দু, এইখান থেকে আমরা একটা র্যান্ডম দূরত্ব, এই যে পি বিন্দু, মানে একটা পি বিন্দু নেব। তাহলে এই উজ্জ্বলটার মাঝের বিন্দু থেকে আমি এই পি বিন্দু পর্যন্ত দূরত্ব কত, xn ধরে নিচ্ছি যে ওইটুক দূরত্ব কত, xn। এই xn দূরত্ব আমি বের করব। তো এই xn ইকুয়াল টু কত হবে দেখো তো, একটা জিনিস খেয়াল করো, এই যে xn, এই xnটা হচ্ছে এই যে সেন্টার থেকে এই পর্যন্ত পি বিন্দু পর্যন্ত দূরত্ব, মানে সেন্টার থেকে মনে করো র্যান্ডম একটা বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে পি, তাহলে হচ্ছে সেটা হচ্ছে সেটা দূরত্ব কত, xn। এখন একটা জিনিস হচ্ছে কি তোমরা জানো, তো এইটা যদি হচ্ছে এই যে পি থেকে যদি সেন্টার পর্যন্ত দূরত্ব, এটা যদি লম্ব হয়, তাহলে ওই লম্বের সাপেক্ষে দেখো তো তুমি দুইটা ত্রিভুজ কল্পনা করতে পারবে। সেটা কি, এই পি থেকে এইখানে একটা বিন্দু যদি নাম দিই এম, তাহলে পি এম, এই যে S2, PM S2, এই যে দেখো পি, এই যে এম, আর এই যে S2, মানে S2 বরাবর একটা রেখা এঁকে নিছি, সেটা এই যে পর্দার উপর এম বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ। তাহলে কি হবে, PS2M একটা সমকোণী ত্রিভুজ। আবার একইভাবে আমি যদি এই যে S1 থেকে যদি আমি পর্দার উপর এইরকম যদি একটা সরলরেখা এঁকে নিই, এটা যদি আমি একটা নাম দিই যে হচ্ছে গিয়ে DT, একটা নাম দিই যে N যদি ওই বিন্দুর একটা নাম দিই N যদি নাম দিই, তাহলে দেখো PS1N একটা ত্রিভুজ হবে, PS2M একটা ত্রিভুজ হবে, দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ, দুইটাই কি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের অতিভুজ কে, এই S1P আর S2P, এই দুইটা হচ্ছে অতিভুজ। এখন একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এই যে S1P এইটুক কোন দূরত্ব বলতো, এই উৎস থেকে এই বিন্দুর দূরত্ব, আর এই উৎস থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কত, S2P। এখন একটা জিনিস খেয়াল করো তো, S2P এই দূরত্বটা কিন্তু একটু বড়, আর S1P একটু ছোট। এখন এই S1 আর S2 থেকে আলো গিয়ে P বিন্দুতে পড়তেছে, তাই না। তার মানে কি, এই S1 থেকে P পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রথম উৎসের হচ্ছে গিয়ে একটা পথ, আর S2 থেকে P হচ্ছে দ্বিতীয় উৎসের হচ্ছে গিয়ে আলোর পথ। তাহলে এই দুইটা পথের যে পার্থক্য সেটা কি হবে বলতো, S2P মাইনাস S1P। মানে S2P থেকে, মানে S2P এর পথ তো বড়, S2P এর পথ থেকে যদি S1P এর পথ যদি বাদ দিই, মানে S1P ওই পথটুকু যদি বাদ দিই, তাহলে আমি কোন পথ পাবো, এই দুইটা উৎসের ভিতরে পথের যে পার্থক্য, সেই পথের পার্থক্য পাবো না। আমি কি বোঝাইতে পারতেছি তোমাদের, এই যে দুইটা উৎস দেখো, এই উৎস থেকে এই পি বিন্দুতে আলো যাচ্ছে কতটুক পথ, S1P পথ, আর S2 থেকে পি বিন্দুতে আলো যাচ্ছে কতটুক পথ অতিক্রম করে, S2P পথ। তাহলে S2P পথের পরিমাণটা একটু বেশি, তাহলে S2P থেকে আমি যদি S1 বাদ দিই, তাহলে কি পাবো, ওই দুইটা উৎস থেকে পি বিন্দুর কি পথের পার্থক্য পাবো না। এটা হচ্ছে সেই পথের পার্থক্য। এটাকে যদি ডেল এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে আমি লিখতে পারি যে ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে S2P আর S1P। এইটাই হচ্ছে এই দুইটা উৎস থেকে যেই আলো, যেই তরঙ্গ হচ্ছে যাচ্ছে, সেই দুইটা তরঙ্গের পি বিন্দু পর্যন্ত যাওয়ার হচ্ছে পথের পার্থক্য। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে পথের যে পার্থক্য, এখন এইটা আবার আরেকভাবে বের করা যায়। সেটা কি, যে এই যে এইখানে আমরা যে দুইটা ত্রিভুজ পাইছি না, একটা হচ্ছে PS2M আর একটা হচ্ছে PS1N। এই যে দুইটা ত্রিভুজ পাইছি, দুইটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা সমকোণী ত্রিভুজের ভিতর দেখো কিন্তু ওই দুইটা পথ আছে, ওই যে S1P আর S2P কিন্তু আছে। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি পিথাগোরাসের সূত্রটা লিখতে পারি না। পিথাগোরাসের সূত্রটা কি বলতো, এই যে S1P তার হোল স্কয়ার ইকুয়াল টু, মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বকে
লম্ব হচ্ছে পি আর কত, পি আর এন, প্রথমটার জন্য পি এন। পি এন মানে কি বলো তো? পি এন মানে টোটাল দূরত্ব কত, এক্স এন, তাই তো? তাহলে এক্স এন থেকে তুমি যদি কি দূরত্ব বাদ দাও, এই যে এতটুক দূরত্ব বাদ দাও, তাহলে কিন্তু তুমি পি এন পাবা। কারণ দেখো এই সেন্টার থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স এন, তাই না? তো এক্স এন থেকে আমি যদি এই উপরে এইটুক বাদ দিই, তাহলে কি আমি এন পর্যন্ত দূরত্ব পাবো না? পি থেকে এন পর্যন্ত দূরত্ব পাবো না? তো উপরের ওইটুক কি, উপরের ওইটুক হচ্ছে এ বাই টু। তাহলে এক্স এন থেকে এ বাই টু যদি বাদ দাও, তাহলে কি পাবা? পি এন পাবা। তাহলে এটা তার হোল স্কয়ার প্লাস, তারপরে কি আছে ভূমি, ভূমি কত, ভূমি তো হচ্ছে ডি, তাহলে এই যে ডি, কারণ এই যে পর্দা থেকে চিরের দূরত্ব কত, ডি না, তাহলে ডি স্কয়ার। আবার দেখো ওই যে এস টু পি তার স্কয়ার ইকুয়াল টু কত, এই যে দেখো সেন্টার থেকে পি পর্যন্ত দূরত্ব কত, এক্স এন, সেন্টার থেকে পি পর্যন্ত দূরত্ব কত, এক্স এন। কিন্তু এই যে এস টু যদি বরাবর যদি হচ্ছে পর্দা পর্যন্ত ডাকটা না যায়, দেখো এই যে নিচের এই পর্যন্ত বাড়তি, তাহলে এই বাড়তিটুকু কি করতে হবে, সেন্টারের সাথে যোগ করতে হবে না? তাহলে এর ক্ষেত্রে হবে এক্স এন প্লাস এ বাই টু, এইটা হচ্ছে লম্ব হবে। দেখো পি থেকে এম, পি থেকে এম সেন্টার পর্যন্ত, এটা যদি ও সেন্টারকে যদি ও ধরো, তাহলে পি থেকে ও পর্যন্ত তো হচ্ছে এক্স এন, তাই না? আর পি থেকে এম পর্যন্ত কত, আরো এ বাই টু যোগ হবে না, আরো এ বাই টু যোগ হবে, তার মানে এক্স এন প্লাস এ টু তার হোল স্কয়ার প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে ওই যে পর্দা পর্যন্ত দূরত্ব কত, ডি স্কয়ার। এইবার দেখো তো তুমি এইখানে কিন্তু দুইটা ইকুয়েশন পাইছো, এই দুইটা ইকুয়েশন কি করতে পারো, দুইটা ইকুয়েশন তুমি বিয়োগ করতে পারো, যেটা বড় বড়টার থেকে ছোটটা বিয়োগ করবে। এস টু কত, এস টু পি বড়, তাহলে তুমি এখান থেকে বলতে পারো না যে এস টু পি স্কয়ার মাইনাস হচ্ছে এস ওয়ান পি স্কয়ার ইকুয়াল টু কত, এই যে এটা স্কয়ার, আচ্ছা বিয়োগ করতেছে যেহেতু, দেখো প্লাস ডি স্কয়ার আর প্লাস ডি স্কয়ার আছে, এটা কি যাবে, প্লাস ডি স্কয়ার আর প্লাস ডি স্কয়ার কেটে যাবে, তাই তো? প্লাস ডি স্কয়ার কেটে যাবে, তাহলে এইটা বিয়োগ এইটা হবে, তাই তো? তাহলে এক্স এন প্লাস এ বাই টু তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে এক্স এন মাইনাস এ বাই টু তার হোল স্কয়ার। এখন তুমি যদি এখানে ওই যে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র ভেঙে দাও, তাহলে ফলাফল হিসেবে কি পাবে, ফলাফল হিসেবে সব কাটাকাটি হওয়ার পরে ফলাফল হিসেবে থাকবে হচ্ছে 2xn d থাকবে, 2xn d বলতেছি সরি, 2xn a থাকবে, হ্যাঁ 2xn a, এই যে 2xn a থাকবে, ক্লিয়ার? তাহলে সব কাটাকাটি হওয়ার পরে এখানে যদি এই যে হোল স্কয়ারের সূত্রগুলো যদি দিয়ে দাও, তাহলে ক্যালকুলেশন করার পরে হবে 2xn a, আর এই যে এই পাশে যদি ভাঙো তাহলে কি হবে দেখো তো, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হবে, তাহলে কি s2p মাইনাস হচ্ছে s1p, হ্যাঁ ইনটু কি s2p প্লাস হচ্ছে s1p, এইটা হবে, তাই তো? এখন তুমি জানো s2p মাইনাস s1p মানে কি, পথের পার্থক্য কত, ডেল এক্স। তাহলে তুমি এইটার পরিবর্তে কি বসাইতে পারবা, ডেল এক্স মানে পথ পার্থক্য বসাইতে পারবা। আর এই যে s2p আর s1p, এখন এইখানে একটা কথা আছে, দেখো আসলে এই পরীক্ষাটা মানে অনুমানের ভিত্তিতে করা হয়, মানে এখানে ক্যালকুলেশনটা অনুমানের ভিত্তিতে করা হয়। দেখো এই পর্দার দূরত্ব এই উৎস থেকে এতই দূরে থাকে, আর এই বিন্দুটা, এই যে পি বিন্দুটা এতই কাছা, এই সেন্টার থেকে এতই কাছাকাছি নেওয়া হয় যে s1p আর s2p দুইটা, এই রেখার দুইটা মানে অতিভুজ হবে না, সমকোণী ত্রিভুজ হবে না, একদম প্রায় সমান্তরাল হবে, মানে প্রায় সমান্তরাল, মানে এই লম্বটাই যে আমরা যে লম্বটা নিয়েছি এই লম্বটা হবে খুবই ছোট, মানে এই রেখা দুইটা প্রায় সমান্তরাল হবে বলা যায়। মানে এদের বলা যায় যে এদের পার্থক্যটা প্রায় জিরোর কাছাকাছি, কিন্তু জিরো না, যেহেতু আমাদের পার্থক্য লাগবে সেই জন্য আমরা পার্থক্য জিরো বসাইনি, মানে দুইটা সমান দিয়ে জিরো বসাইনি, কিন্তু এই দুইটা মানে এতই ছোট যে এই দুইটা কি একদম প্রায় সমান, মানে s1p আর s2p মানে সিট দুইটা এতই কাছাকাছি যে, আর পি বিন্দুটা এই যে সেন্টারের এতই কাছাকাছি নেওয়া হয় যে মনে হয় যে এই s1p আর s2p দুইটার দৈর্ঘ্য কি সমান, দুইটার দৈর্ঘ্য কি ধরা হয়, সমান ধরা হয়। তাহলে দুইটার দৈর্ঘ্য যদি সমান ধরা হয়, তাহলে আমি বলতে পারি না যে s2p অ্যাপ্রক্সিমেটলি s1p ইকুয়াল টু হচ্ছে d, মানে দুইটা যেহেতু সমান্তরাল সেহেতু এরা কি দূরত্ব অতিক্রম করবে, একদম পর্দা যেই দূরত্ব সেই পর্দার দূরত্ব অতিক্রম করবে না, আর পর্দাটা এতটাই দূরে যে লম্ব প্রায় একদম ছোট হবে, হ্যাঁ। তাহলে যেহেতু s2p s1p সমান d,
তাহলে S2p এর পরিবর্তে d বসাইতে পারি, S1p এর পরিবর্তে d বসাইতে পারি। তাহলে এই দুইটা যোগ করলে এখানে কি হবে 2d হবে। তাহলে ডেল x এর সাথে 2d গুণ হবে এখানে 2 × d ইকুয়াল টু কত 2xn কত a। এখন তুমি বলতে পারো আমি এই দুইটা যদি এক সমানই হবে তাহলে এখানে দুইটা বিয়োগ করে 0 দিলাম না কেন? 0 দিলাম না, এই যে বললাম অনুমানের ভিত্তিতে করা হয়, যে তো কিছু তো পথের পার্থক্য তো কিছু আছে, সমান্তরাল হোক কিন্তু একেবারে তো সমান্তরাল না, অল্প একটু পার্থক্য তো আছে, সেই পার্থক্যটুকু আমি রেখে দিলাম। আর ওই দুইটা যে অল্প পার্থক্য ওই জন্য সমান ধরে নিয়ে আমি এখানে আবার কি করলাম, যোগের ক্ষেত্রে কি করলাম, দুইটা সমান ধরে নিয়ে আমি এখানে 2d লিখে দিলাম। বুঝতে পারছি? আচ্ছা, এইবার এই যে পথের পার্থক্য যদি আমি বের করতে চাই তাহলে পথের পার্থক্য কি হবে? পথের পার্থক্য ডেল x ইকুয়াল টু হবে 2xn a ভাগ কত, ভাগ হচ্ছে 2d। এই যে এই 2d ওই পাশে চলে যাবে, এখন দেখো 2 আর 2 কেটে যাবে, তাহলে কি হবে পথ পার্থক্য ডেল x ইকুয়াল টু কত হবে xn a ভাগ কত, ভাগ হচ্ছে d। তাহলে এই যে দুইটার যে পথের পার্থক্য, এই যে এই উৎস থেকে যে পি বিন্দু যে পি বিন্দুতে যাইতে এই দুইটা আলোর যে তরঙ্গের যে পথের যে পার্থক্য, সেই পথের পার্থক্য কত হবে ডেল x ইকুয়াল টু xn a ভাগ হচ্ছে d। এখন এই এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে এই দুইটা চিরের হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। আর এই যে ডির পরিচয় কি? ডির পরিচয় হচ্ছে এই চির থেকে পর্দার দূরত্ব। ঠিক আছে, তাহলে চির থেকে পর্দার। আর xn এর পরিচয় কি? xn এর পরিচয় হচ্ছে এই যে সেন্টার মানে উজ্জ্বল ডোরা। হ্যাঁ, এই যে উজ্জ্বল ডোরা থেকে ওই যে পি পর্যন্ত দূর হচ্ছে কি বিন্দুর দূরত্ব। হ্যাঁ, পি পর্যন্ত বিন্দুর হচ্ছে দূরত্ব। বুঝতে পারছি? xn এর পরিচয় হচ্ছে পি পর্যন্ত দূরত্ব। তাহলে পি বিন্দুটা তুমি যে কোনো ইচ্ছা মতো নিতে পারো। যদি কথার কথা যে এইখানে 3 নাম্বার ডোরায় নিতে পারো, 4 নাম্বার ডোরাকে তুমি পি ধরতে পারো, 5 নাম্বার ডোরার মধ্যবিন্দুকে তুমি পি ধরতে পারো, এভাবে ইচ্ছা মতো তুমি হচ্ছে পি বিন্দুটা ধরে নিতে পারো। তাহলে xn এর পরিচয় পেলাম, এর পরিচয় পেলাম, ডির পরিচয় পেলাম। তাহলে ডেল x ইকুয়াল টু xn a ভাগ হচ্ছে কত d। আচ্ছা, এখন একটা কথা আছে, সেটা কথা কি, এই যে এইখানে এই যে এগুলো তরঙ্গে যে অতিক্রান্ত পথ, এই পথ মানে সোর্স থেকে পি বিন্দুর যে রেখাটা, এই রেখা এই যে পর্দা পর্যন্ত দূরত্বের যে রেখাটা এই সরল রেখার সাথে যেই কোণ তৈরি করে সেটাকে থিটা বলে। সেটাকে কি বলে? থিটা বলে। যে এখানে চিহ্নিত করে দেখানো হয়েছে যে এটা হচ্ছে থিটা। ঠিক আছে, এটা হচ্ছে থিটা, মানে এই পর্দার সেই সরল রেখার সাথে ওই রেখাটা যেই কোণ তৈরি করে সেটা হচ্ছে থিটা। এই থিটা আবার এই ভিতরের থিটার সমান। ঠিক আছে, তো ওইখান থেকে একটা জিনিস আসে, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে যে এই যে এইটা যদি থিটা হয় তাহলে লম্বকে, লম্ব হচ্ছে এই যে S1R, এই যে এইটুক হচ্ছে লম্ব। এখন একটা জিনিস বলো তো, একটা জিনিস, এই যে দেখো এইটুক, এই যে S2R, এই যে এইটুক, হ্যাঁ এই যে এইটুক হচ্ছে পথ পার্থক্য হবে না? আমি যদি দেখো একটা জিনিস দেখো, আমি যদি এই যে S1p এর সমান করে যদি S2p থেকে কেটে নি, মানে এই PR মানে হচ্ছে S1p যদি কেটে নি, তাহলে বাকি থাকে কোনটুক? এই যে S2R, এইটুক বাকি থাকে। ওইটুক এই দুজনের ভিতর পথের পার্থক্য না? এই দুজনের পথের পার্থক্য, তাহলে পথের পার্থক্য কোনটুক? এইটুক। বুঝতে পারছি? এইবার এই যে এইখানে বলেছিলাম এই থিটা, তাহলে এই থিটা আবার এই থিটার সমান। হ্যাঁ, এই থিটার সমান। তাহলে এই থিটা আবার আমি জানি কি এটা কিন্তু সমকোণ। এই যে এইখান থেকে যে আমি এই যে S1 থেকে যে আর এই যে S2p এর উপর যে লম্ব এঁকেছি, এই যে এটা গেছে, এটা কিন্তু সমকোণ, এটা সমকোণ। তাহলে অতিভুজ হিসাবে কে থাকবে বলো তো? অতিভুজ হিসাবে থাকবে এখানে কে? ওই যে চির দুইটার যে মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে অতিভুজ। মানে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই চির দুইটার মধ্যবর্তী দূরত্ব কে? এ হচ্ছে অতিভুজ। আর এটা হচ্ছে সমকোণ, এই যে এটা হচ্ছে যেহেতু লম্ব, এটা যেহেতু লম্ব, এই যে এটা যেহেতু লম্ব মানে এর উপর যে লম্ব এঁকেছি, তাহলে এইটা হচ্ছে এই কোণটা কি? এই কোণটা হচ্ছে সমকোণ। আর এইটা হচ্ছে থিটা। তাহলে এই থিটার সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, আর এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি বলতে পারি না যে হচ্ছে, মানে ওইখানে যদি আমি এইভাবে একটু আলাদা করে যদি দেখাই, এটা একটা চির, এটা একটা চির। হ্যাঁ, এই হচ্ছে এই পি বিন্দুতে গেছে, এইটাও পি বিন্দুতে গেছে, এইটার থেকে এর উপর লম্ব আঁকছি, তাহলে এটা হচ্ছে সমকোণ। এখন এইটুকের দৈর্ঘ্য, এই যে পি বিন্দু এটা, হ্যাঁ, তো এইটুকের দৈর্ঘ্য আর এইটুকের দৈর্ঘ্য সেম, তাহলে এইটুক সেই পথ পার্থক্য, তাই না? তাহলে এখন দেখো তো, এই যে চিরদের মধ্যবর্তী দূরত্ব এটা এ, এইটা হচ্ছে কোণ, তাহলে এটা যদি থিটা হয় তাহলে আমি বলতে পারি না যে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্বকে এই যে এইটুক মানে কি? পথ পার্থক্য, তাই না? এইটুক মানে কি?
এটুক মানে কিন্তু পথ পার্থক্য, কারণ ওই যে দুইটার বিয়োগ করলে এটুক হয়। তাহলে আমি বলতে পারি না যে পথ পার্থক্য ডেল এক্স ভাগ হচ্ছে কত এ। তাহলে এ যদি সাইন থিটার সাথে গুণ করো তাহলে কি হবে, এ সাইন থিটা হবে, তার মানে এই যে ডেল এক্স এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, এ সাইন থিটা লিখতে পারো। বুঝতে পারছি, ডেল এক্স এর পরিবর্তে কি লিখতে পারো, এ সাইন থিটা লিখতে পারো। পথ পার্থক্য কিন্তু অনেক সময় যেন বইতে দেখা যাবে এ সাইন থিটা। এখন কথা হচ্ছে যে কখন উজ্জ্বল হবে আর কখন অন্ধকার হবে। দেখো ব্যতিসারের উজ্জ্বল হওয়ার শর্ত হচ্ছে যে তারা যে মিলিত হবে তাদের পথ পার্থক্য যখন λ/2 এর জোর গুণিতক হবে, λ/2 এর কি গুণিতক, জোর গুণিতক হবে, তখন তাদের কি হবে, তখন তাদের উজ্জ্বল ডোরা তৈরি হবে। তখন তাদের কি তৈরি হবে, উজ্জ্বল ডোরা তৈরি হবে। তাহলে উজ্জ্বল ডোরার শর্ত হচ্ছে পথ পার্থক্যটা λ/2 এর জোর গুণিতক হতে হবে। এখন জোর গুণিতক মানে কি, এই দেখো 2 আর 2 যদি কেটে দাও তাহলে হবে হচ্ছে n ল্যামডা। তার মানে λ/2 এর জোর গুণিতক আর ল্যামডা এর পূর্ণ সংখ্যার গুণিতক দুইটা কি একই কথা। বুঝতে পারছি। আবার এই ডেল এক্স মানে কি, এই ডেল এক্স মানেই কিন্তু এ সাইন থিটা। ওই যে একটু আগে কিন্তু আমরা দেখে আসলাম যে পথ পার্থক্য কি এ সাইন থিটা। তাহলে ডেল এক্স এর পরিবর্তে আমি লিখতে পারি এ সাইন থিটা। এই জন্য বইয়ে লেখা হয় যে উজ্জ্বল ডোরার শর্ত হচ্ছে পথ পার্থক্য এ সাইন থিটা সমান n ল্যামডা হতে হবে। এ সাইন থিটা সমান কি n ল্যামডা হতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি না যে ডেল এক্স এর পরিবর্তে কি লিখতে পারি, ডেল এক্স এর পরিবর্তে আমি লিখতে পারি যে সেটা এই ডেল এক্সটা যখন n ল্যামডা হবে তখন উজ্জ্বল ডোরা দিবে। তার মানে লিখতে পারি যে n ল্যামডা সমান সমান xn a ভাগ হচ্ছে কি d। এখন যদি আমি হচ্ছে আর গুণ করে দিই তাহলে কি হবে, xn ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা d ভাগ হচ্ছে কি a হবে। এই যে এইটা হবে কি তার মানে কি আমি এই যে xn দূরত্বে কি পাবো, n তম, এই nটা কি, এই nটা হচ্ছে n তম ডোরা। তার মানে আমি এই যে সেন্টার থেকে xn দূরে n তম ডোরা পাবো। সেন্টার থেকে এতটুক দূরে এই যে xn দূরে কততম ডোরা পাবো, n তম ডোরা পাবো। এখানে n এর মান যদি আমি 3 পাই বা যদি 2 বসাই তাহলে আমি 2 তম ডোরার দূরত্ব পাবো। বুঝতে পারছি। দেখো এইখানে যদি আমি n এর মান 2 বসাই বা 3 বসাই, 3 বসানো মানে কি আমি সেন্টার থেকে 3 নাম্বার উজ্জ্বল পর্যন্ত যেই দূরত্ব সেইটা পাবো। দেখো আমি যদি n এর মান ওই যে সূত্রটা xn কি পাইলাম যে xn ইকুয়াল টু n ল্যামডা ভাগ d ইকুয়াল টু কত, n ল্যামডা ভাগ কত, n ল্যামডা d ভাগ হচ্ছে a। এইখানে n এর মান 3 বসানো, এই কথার মানে হচ্ছে এই সেন্টার থেকে আমি হচ্ছে ওই 3 নাম্বার উজ্জ্বল ডোরা যত দূরে আছে সেই দূরত্বটা পাবো। সেই দূরত্বটা কত, সেই দূরত্বটা হচ্ছে xn, এই যে এই xn। তাহলে n এর মান 3 বসাইলে এই 3 নাম্বার উজ্জ্বল ডোরাটা কত দূরে আছে আমি সেইটা পাবো। বুঝতে পারছি, 3 নাম্বার উজ্জ্বল ডোরাটা কত দূরে আছে সেটা পাবো, এই যে xn। ক্লিয়ার? ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে কত নাম্বার ডোরা, মনে করো যে সেন্টার থেকে 4 নাম্বার ডোরা কত দূরে আছে সেটা আমি বের করতে পারবো না। যদি বলে সেন্টার থেকে 4 নাম্বার ডোরা কত দূরে আছে, তার মানে n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 4। তাহলে আমি বলতে পারি সেন্টার থেকে কত দূরে আছে, x, মনে করে x4 দূরে আছে, x4। তাহলে আমি বলতে পারি n এর মান হচ্ছে 4 ইনটু হচ্ছে ল্যামডা ইনটু হচ্ছে পর্দার দূরত্ব ভাগ হচ্ছে a। এটা এর পরিচয় কি, শীর্ষের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইখান থেকে আমি ফলাফল হিসেবে যেটা পাবো সেইটাই আমি বলতে পারবো সেন্টার থেকে 4 নাম্বার উজ্জ্বল ডোরা অত দূরে আছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে এই প্রত্যেকটা উজ্জ্বল এবং হচ্ছে কি অন্ধকার প্রত্যেকটা ডোরার প্রস্থ কি সমান। এখন একটা জিনিস খেয়াল করো, আমি হচ্ছে কথার কথা n তম ডোরার দূরত্ব কত আমরা কিন্তু জানি। হ্যাঁ, n তম ডোরা কেন্দ্র থেকে কত দূরে থাকে, n তম ডোরা কেন্দ্র থেকে xn ইকুয়াল টু n ল্যামডা d ভাগ হচ্ছে a দূরে থাকে, তাই তো? এটা 1 নাম্বার ইকুয়েশন। এইবার আমি xn প্লাস 1 মানে xn1 প্লাস মানে কি, মানে n তম ডোরার পরের ডোরা, n তম ডোরার কি ডোরা, পরের ডোরা, n তম ডোরার পরের উজ্জ্বল ডোরা। ঠিক আছে, এটা হচ্ছে n তম উজ্জ্বল ডোরা আর এটা কত, এটা হচ্ছে n প্লাস 1 তম উজ্জ্বল ডোরা।
মানে এটা হচ্ছে মনে করো এনতম উজ্জ্বল ডোরা, এনতম উজ্জ্বল ডোরা কত দূরে আছে সেটা আমরা এইভাবে বের করি। তাহলে আমি যদি বলি যে না আমি n+1 তম মানে এই যে এই এনতম যে উজ্জ্বল ডোরা তার পরের উজ্জ্বল ডোরা কত দূরে আছে সেটা বের করব। তাহলে কিভাবে বের করব? xn+1 মানে n+1 তম উজ্জ্বল ডোরা কত দূরে আছে সেটা বের করার নিয়ম কি? xn+1 n+1 ল্যামডা ডি ভাগ কত a। তাহলে এই ইকুয়েশনটা 2 নম্বর ইকুয়েশনটা হচ্ছে n+1 তম উজ্জ্বল ডোরা কত দূরে আছে, আর এই 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে যে n তম উজ্জ্বল ডোরা কত দূরে আছে। এখন দেখো তো আমি যদি এই দুইটা সমীকরণ যদি বিয়োগ করি, দুইটা ইকুয়েশন যদি বিয়োগ করি তাহলে কি হবে? xn+1 xn। এই কথার মানে কি? মানে n+1 তম উজ্জ্বল ডোরার থেকে আমি n তম ডোরা কি করতেছি? বিয়োগ করতেছি। এই কথাটাকে যদি আমি এইভাবে বলি যে n+1 বলতে যদি আমি 2 ধরি বা 3 ধরি, মনে করো n মানে 2, n মানে কত 2 আর n+1 মানে কত? তাহলে 3, 3 না 3। তাহলে এই কথার মানে এই যে xn মনে করো x3, হ্যাঁ x3 মানে কি? x3 মানে সেন্টার থেকে 3 নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব, তাই তো? আর x2 মানে কি? সেন্টার থেকে 2 নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব, তাই তো? এখন দেখো তো আমি যদি x3 থেকে x2টা যদি বিয়োগ করি তাহলে কতটুক পাবো? বিয়োগফল কোনটুক পাবো? এইটুক না? মানে পরপর দুইটা উজ্জ্বলের যে মধ্যবর্তী দূরত্ব সেটা পাবো না? x3 থেকে x2 যদি বিয়োগ দিই তাহলে কি পাবো? পরপর দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবিন্দু দূরত্ব পাবো, মানে একটা উজ্জ্বলের সেন্টার থেকে পরবর্তী উজ্জ্বলের সেন্টার পর্যন্ত পাবো, তাই তো? এখন তুমি দেখো মাঝখানে একটা অন্ধকার আছে, আর এই উজ্জ্বলের অর্ধেক আর এই উজ্জ্বলের অর্ধেক মিলে কত হবে? আরো একটা ডোরা হবে না, কারণ প্রত্যেকটা ডোরার প্রস্থ তো সমান। তাহলে এই যে একটা উজ্জ্বলের অর্ধেক আর একটা উজ্জ্বলের অর্ধেক, ওই দুইটা অর্ধেক মিলে একটা হবে, আর মাঝখানে কিন্তু একটা হচ্ছে কি আছে? একটা অন্ধকার আছে। তাহলে আমি মোট এই x3 থেকে x2 যদি বাদ দিই তাহলে আমি মূলত হচ্ছে দুইটা ডোরার প্রস্থ পাচ্ছি, তাই না? এই দুইটা ডোরার প্রস্থটাকে বলা হয় ডোরা ব্যবধান। কি বলা হয়? ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান বলা হয়। তাহলে আমি xn+1 তম উজ্জ্বল ডোরা থেকে যদি xn তম ডোরা এই যে দূরত্ব সেন্টার থেকে যে দূরত্ব এই দুটো যদি বাদ দিই তাহলে আমি কি পাবো? একটা ডোরা ব্যবধান পাবো, ঠিক আছে? একটা ডোরা ব্যবধান পাবো। এখানে একটু ভালো করে দেখাই, একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার, এই দুইটাকে একত্রে বলা হয় ডোরা ব্যবধান। এই দুইটাকে কি বলা হয়? ডোরা ব্যবধান বলা হয়। ডোরা ব্যবধান বলা হয়। আর একটা ডোরার যেই হচ্ছে যেই প্রস্থ এইটাকে বলা হয় ডোরার প্রস্থ। এটাকে কি বলা হয়? এটাকে প্রস্থ বলা হয়, ঠিক আছে? এটাকে প্রস্থ বলা হয়। আর দুইটাকে একসাথে ডোরার ব্যবধান বলে। তো আমরা এই যে দুইটা যে বিয়োগ করতেছি n+1 তম ডোরা আর x-n তম ডোরা, এইটা কিন্তু কি বের হবে? এটা হচ্ছে ডোরার ব্যবধান বের হবে। ওইখানে কিন্তু দেখাইছি কিভাবে হয়। এবার দেখো এখান থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে কি হবে? n+1 ল্যামডা ডি ভাগ a মাইনাস কত? মাইনাস হচ্ছে n ল্যামডা ডি ভাগ কত a। এখানে কি কমন যাবে? দেখো তো কি কমন যাবে? ল্যামডা ডি বাই a কমন যাবে, তাই তো? তাহলে ল্যামডা ডি ভাগ হচ্ছে a কমন, বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে n+1 মাইনাস কত? মাইনাস n। তাহলে দেখো n কাটা, বাকি থাকে কি? 1 যদি এর সাথে গুণ হয় তাহলে কি হবে? এইটাই হবে। তাহলে এই যে দুইটা আমি যে বিয়োগ করলাম n+1 তম ডোরা এবং n মানে n তম ডোরার যেই হচ্ছে গিয়ে n+1 তম উজ্জ্বল ডোরা এবং n তম উজ্জ্বল ডোরার যে বিয়োগ করলাম, এই বিয়োগ মানে কি ছিল? এই বিয়োগ মানে কিন্তু একটা ডোরার ব্যবধান ছিল। কি ছিল? ডোরার ব্যবধান। মানে ওই যে একটা উজ্জ্বল এবং একটা অন্ধকারের মোট যতটুক প্রস্থ সেইটুক ছিল এই দুইটার বিয়োগফল। ওই যে উপরে চিত্রে কিন্তু দেখাইছি। তাহলে আমি বলতে পারি না যে ডোরা ব্যবধান ইকুয়াল টু কত? ল্যামডা ডি বাই এ। এইটা হচ্ছে ডোরা ব্যবধান। এটা কি? ডোরা ব্যবধান। এখন ডোরা ব্যবধানের ভিতর কয়টা ডোরা থাকে? দুইটা ডোরা থাকে। তাহলে আমি তার মানে আমি যদি এই ডোরা ব্যবধানকে যদি 2 দিয়ে ভাগ করি, কত দিয়ে? 2 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? তাহলে ডোরার প্রস্থ পাবো, মানে একটা ডোরার প্রস্থ পাবো, তাই না? তাহলে এইটাকে ভাগ করলে কি হবে? এই 2 নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে কি হবে? ল্যামডা ডি ভাগ হচ্ছে a ইন্টু হচ্ছে কত? এই যেখানে হচ্ছে 2 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। তাহলে দেখো ডোরার প্রস্থ সূত্র কি হবে?
ল্যামডা ডি বাই 2a, আর ডোরা ব্যবধানের সূত্র কত হবে ল্যামডা ডি বাই a। কেন? কারণ ডোরা ব্যবধান বড় হবে। কেন? কারণ ডোরা ব্যবধান মানে দুইটা ডোরা, একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার, দুইটা মিলে কি হয় একটা ডোরা ব্যবধান হয়। ক্লিয়ার? তাহলে কি ডোরা ব্যবধান কি, তারপরে ডোরার প্রস্থ কি, এখন এইখান থেকে যদি প্রশ্ন আসে পারা যাবে না? অবশ্যই পারা যাবে। তাহলে একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে এই যে ডোরার ব্যবধান বা ডোরার প্রস্থ, এরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে ডোরা ব্যবধান বা ডোরার প্রস্থ এরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের কি? তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। আর ওই যে পর্দার দূরত্ব, পর্দার দূরত্বেরও সমানুপাতিক, পর্দার দূরত্বেরও কি সমানুপাতিক। শুধুমাত্র চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কি? চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের হচ্ছে ব্যস্ত অনুপাতিক। তাহলে এই যে ডোরার প্রস্থ বা ডোরার যে ব্যবধান এরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং ওই যে ইয়েটা আছে পর্দার যে দূরত্ব আছে সেটার কি? সেটার সমানুপাতিক। আর হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কি? ব্যস্ত অনুপাতিক। এখন থেকে তাহলে এই যে গাণিতিক সমস্যাগুলো এইখানে এই থিমগুলো যদি বুঝে থাকো, তাহলে তো মনে করো বেতিসার হয়ে গেছে, মানে বেতিসারের ম্যাথটা তোমার কাছে এখন ইজি মনে হবে। ঠিক আছে, বেতিসারের ম্যাথটা ইজি মনে হবে। তাহলে যে 3তম, দেখো সেন্টার থেকে 3তম ডোরার যে দূরত্ব, সেখান থেকে যদি 2তম ডোরার দূরত্ব যদি বাদ দাও, মানে উজ্জ্বল যেটা নিবে উজ্জ্বল, আবার অন্ধকারের হিসাব করলে ওইভাবে আলাদা আলাদা অন্ধকার হিসাব করতা। তাহলে সেন্টারটা উজ্জ্বল, তাই উজ্জ্বলের এই সেন্টারের উজ্জ্বল থেকে আমি যদি 3 নাম্বার উজ্জ্বলের যে দূরত্ব সেটা হচ্ছে কত x3, ওইটার থেকে যদি 2 নাম্বার উজ্জ্বলের দূরত্ব কত x2, এই দুটা যদি বাদ দিই তাহলে কি কতটুকু দূরত্ব পাচ্ছি বলো তো? এই যে এই 2 নাম্বার উজ্জ্বলের কেন্দ্র থেকে এই 3 নাম্বার উজ্জ্বলের কেন্দ্র পর্যন্ত দূরত্ব পাচ্ছি। আর এই পুরো দূরত্বটুক মানে কি? এই পুরো দূরত্বটুক মানে হচ্ছে ডোরা ব্যবধান, মানে একটা উজ্জ্বল একটা অন্ধকার, দুইটা মিলে একটা ডোরা ব্যবধান। সেটাই কিন্তু আমরা এই যে এইখানে পাইছি। সেটা কত? সেটা হচ্ছে এই যে তো ল্যামডা ডি বাই এ, ল্যামডা ডি বাই এ, এটা হচ্ছে ডোরার ব্যবধান। তাহলে ডোরা ব্যবধান যদি এত হয় তাহলে ডোরার প্রস্থ কত হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, এই যে ল্যামডা ডি বাই এ। তাহলে ডোরা ব্যবধান আর ডোরা প্রস্থ এই দুইটা প্রশ্ন সব থেকে বেশি আসে। ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা যদি ডোরা ব্যবধান ডোরা প্রস্থ হচ্ছে গিয়ে আসে, তাহলে এই যে ল্যামডা ডি বাই এ, ল্যামডা ডি বাই 2a, এইভাবে কিন্তু করে ফেলতে পারবো। তাহলে তো দেখো যে উজ্জ্বল হওয়ার শর্ত ছিল যে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই 2 এর কি হবে? ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হবে। আর অন্ধকার হওয়ার শর্ত কি জানো? অন্ধকার হওয়ার শর্ত হচ্ছে পথ পার্থক্যটা হচ্ছে এই ল্যামডা বাই 2 এর হচ্ছে বিজোড় গুণিতক হবে। হ্যাঁ, মানে 2n - 1, অর্থাৎ এর বিজোড় গুণিতক হবে। তো n এর মান এখানে কত? n এর মান হচ্ছে 1 2 3 4 ব্লা ব্লা ব্লা। n এর মান 1 হইলে যেটা পাবা সেটা হচ্ছে প্রথম অন্ধকার, n এর মান 2 হইলে পাবা দ্বিতীয় অন্ধকার, n এর মান 3 হইলে পাবা তৃতীয় অন্ধকার। ঠিক একইভাবে এইখানে n এর মান 1 হইলে পাবা কি? প্রথম উজ্জ্বল, n এর মান 2 হইলে কি পাবা? দ্বিতীয় উজ্জ্বল। ঠিক আছে, এরকম আর কি। তো এই শর্ত খাটিয়ে তুমি হচ্ছে পরের গুলো করতে পারবে। পরের গুলো এই যে যেমন এখানে মূল সূত্র কি ছিল? এই যে পথ পার্থক্যের যে সূত্রটা, সেই সূত্রটা এখানে বসাই দিবা। পথ পার্থক্য সমান কি ছিল? xn এ ভাগ হচ্ছে d, এই যে xn ভাগ হচ্ছে d, xn এ ভাগ হচ্ছে d। তাহলে ডেল x সমান সমান কত হবে? ডেল x সমান সমান হচ্ছে এই যে এইটা হবে। বুঝতে পারছি? তাহলে এটা বসাই দিলেই তুমি হচ্ছে পেয়ে যাবা। ডেল x এর পরিবর্তে কি বসাতে পারবে? xn এ ভাগ হচ্ছে কত? d সমান সমান কত? 2n - 1 ইন্টু কত? ল্যামডা বাই 2। তাহলে এখন তুমি এই যে এইখান থেকে তুমি এই যে xn বের করতে পারবে বা a বের করতে পারবে, xn কত দূরে আছে সেটা বের করতে পারবে, তাই না? তো এই আর কি। মূলত এই টপিক থেকেই উজ্জ্বলের প্রশ্নটাই সব থেকে বেশি আসে, যে কখন উজ্জ্বল ডোরা হবে, কত দূরে উজ্জ্বল ডোরা হবে এটা। আর হচ্ছে যে এই যে ডোরার ব্যবধান, হ্যাঁ, ডোরা ব্যবধান কত আর ডোরার প্রস্থ কত। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন অনেক বেশি আসে। আচ্ছা, নেক্সট অপবর্তনে দেখা হবে ইনশাআল্লাহ।